বাংলাদেশের রাজনীতিতে যেন একসাথে কয়েকটি বড় বার্তা। নির্বাচনী ইঞ্জিনিয়ারিং নিয়ে বিস্ফোরক মন্তব্যে সাবেক উপদেষ্টা রিজওয়ানাকে রাজসাক্ষী বললেন তাহের। একই সময়ে আন্তর্জাতিক কূটনীতিতে নতুন আলোচনার কেন্দ্র, জামায়াতের সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। প্রশাসনিক সংস্কারের ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরে মন্ত্রী আমলাদের লম্বা বিদায় লাইন বন্ধের সিদ্ধান্ত। আর স্থানীয় নির্বাচন সামনে রেখে কঠোর হুঁশিয়ারি, কারচুপি হলে কালো হাত ভেঙে দেওয়া হবে কি বললেন সার্জিস আলম। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি নতুন রাজনৈতিক সমীকরণ ও নির্বাচন বাস্তবতার দিকে যাচ্ছে? নির্বাচন ইঞ্জিনিয়ারিং বিতর্ক বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু নয়, তবে সাম্প্রতিক সময়ে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়ে তাহেরের মন্তব্য আবারও বিষয়টিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী কি শব্দটি মূলত একটি রাজনৈতিক ইঙ্গিত, যা বোঝাতে চায় অতীতের কিছু নির্বাচন হয়তো কেবল ভোটের লড়াই ছিল না, বরং প্রশাসনিক, রাজনৈতিক ও কৌশলগত বিভিন্ন প্রভাবের মধ্য দিয়ে ফলাফল নির্ধারিত হয়েছে। এই ধরনের অভিযোগ দীর্ঘদিন ধরেই বিরোধী দলগুলোর বক্তব্যে উঠে এসেছে। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে বিতর্কের ইতিহাসও দীর্ঘ। 1990 এর দশকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি, 1996 সালের আন্দোলন, আবার 2014 ও 2018 সালের জাতীয় নির্বাচন, সবসময় নির্বাচনকে ঘিরে প্রশ্ন, অভিযোগ ও পাল্টা অভিযোগ দেখা গেছে। ইঞ্জিনিয়ারিং কি শব্দটি সাধারণত বোঝায় প্রশাসনিক প্রভাব, নির্বাচনী কাঠামোর ব্যবহার, প্রার্থিতা বাতিল কিংবা ভোট ব্যবস্থাপনার কৌশলগত নিয়ন্ত্রণের মাধ্যমে ফলাফলকে প্রভাবিত করা। যদিও সরকারপক্ষ বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে বলে এসেছে যে নির্বাচন হয়েছে সংবিধান ও আইন অনুযায়ী। তাহেরের বক্তব্যে রিজওয়ানাকে কি রাজসাক্ষী হিসেবে উল্লেখ করা রাজনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। কারণ যদি কোনো সাবেক নীতিনির্ধারক বা উপদেষ্টার ভূমিকা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন ওঠে, তাহলে তা কেবল ব্যক্তিগত সমালোচনা নয়, বরং পুরো নির্বাচনী প্রক্রিয়া ও প্রশাসনিক সিদ্ধান্তের উপর আলো ফেলতে পারে। এতে রাজনৈতিক প্রতিপক্ষরা দাবি তুলতে পারে যে অতীতের কিছু সিদ্ধান্ত বা নীতিমালা পুনরায় তদন্ত বা বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। অন্যদিকে এই ধরনের বক্তব্যের আরেকটি রাজনৈতিক দিকও আছে। নির্বাচন ঘনিয়ে এলে প্রায়ই অতীত নির্বাচনের বৈধতা, স্বচ্ছতা এবং প্রক্রিয়া নিয়ে বিতর্ক নতুন করে সামনে আসে। এতে একদিকে জনমতকে প্রভাবিত করার চেষ্টা থাকে, অন্যদিকে রাজনৈতিক অবস্থান শক্ত করার কৌশলও কাজ করে। কারণ নির্বাচন শুধু ভোটের বিষয় নয়, এটি বিশ্বাস, আস্থা ও গ্রহণযোগ্যতার প্রশ্ন। সব মিলিয়ে রিজওয়ানাকে ঘিরে তাহেরের মন্তব্য বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে একটি নতুন বিতর্কের দরজা খুলে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এটি কি কেবল রাজনৈতিক বক্তব্য হিসেবেই সীমাবদ্ধ থাকবে, নাকি ভবিষ্যতে নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা, সংস্কার এবং জবাবদিহি নিয়ে আরও বড় আলোচনা তৈরি করবে? কারণ শেষ পর্যন্ত একটি নির্বাচনের শক্তি নির্ভর করে শুধু ফলাফলের উপর নয়, বরং জনগণের আস্থার উপর। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াত নেতাদের বৈঠকটি কেবল একটি আনুষ্ঠানিক সাক্ষাৎ নয়, এটি বাংলাদেশের রাজনীতি ও আন্তর্জাতিক কূটনীতির একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। সাধারণত যুক্তরাষ্ট্র কোনো দেশের রাজনৈতিক পরিস্থিতি বোঝার জন্য শুধু সরকার নয়, বিরোধী দল ও বিভিন্ন রাজনৈতিক শক্তির সঙ্গেও যোগাযোগ রাখে। সেই দৃষ্টিকোণ থেকে এই বৈঠককে অনেক বিশ্লেষক দেখছেন কি কূটনৈতিক পর্যবেক্ষণ ও রাজনৈতিক বাস্তবতা বোঝার প্রচেষ্টা কি হিসেবে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় একটি গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক অবস্থানে রয়েছে। ইন্দো প্যাসিফিক কৌশল, আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া, এসব বিষয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ। তাই কোনো নির্বাচন সামনে থাকলে বা রাজনৈতিক উত্তেজনা বাড়লে মার্কিন কূটনীতিকরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। জামায়াতের সঙ্গে এই বৈঠক সেই বৃহত্তর কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখা যেতে পারে। অন্যদিকে এই বৈঠক বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রতীকী গুরুত্ব তৈরি করতে পারে। কারণ আন্তর্জাতিক কোনো শক্তির সঙ্গে বৈঠক হলে সেটি রাজনৈতিকভাবে স্বীকৃতি বা গুরুত্বের ইঙ্গিত হিসেবে তুলে ধরা হয়। সমর্থকরা এটিকে রাজনৈতিক প্রাসঙ্গিকতার প্রমাণ হিসেবে দেখাতে পারে, আবার সমালোচকরা প্রশ্ন তুলতে পারেন, এই যোগাযোগের উদ্দেশ্য কী এবং এর রাজনৈতিক বার্তা কী। এছাড়া আন্তর্জাতিক কূটনীতিতে একটি বিষয় স্পষ্ট, বড় শক্তিগুলো সাধারণত সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখে, যাতে ভবিষ্যতের রাজনৈতিক পরিস্থিতি যেদিকেই যাক না কেন, তাদের কূটনৈতিক যোগাযোগ খোলা থাকে। ফলে এই ধরনের বৈঠককে সরাসরি কোনো পক্ষ নেওয়া হিসেবে দেখার আগে এটিকে বৃহত্তর কূটনৈতিক কৌশলের অংশ হিসেবেই বিশ্লেষণ করা বেশি বাস্তবসম্মত।
সব মিলিয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করলেও এর মূল বার্তা সম্ভবত একটাই, আন্তর্জাতিক কূটনীতি সবসময় পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং বিভিন্ন রাজনৈতিক শক্তির সঙ্গে যোগাযোগ বজায় রাখে, যাতে ভবিষ্যতের রাজনৈতিক বাস্তবতায় তারা প্রস্তুত থাকতে পারে। প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময় বিমানবন্দরে মন্ত্রী আমলা ও উচ্চপদস্থ কর্মকর্তাদের দীর্ঘ বিদায় লাইনের সংস্কৃতি বন্ধ করার সিদ্ধান্তকে অনেকেই ছোট একটি প্রশাসনিক সিদ্ধান্ত মনে করতে পারেন। কিন্তু বাস্তবে এর ভেতরে রয়েছে প্রশাসনিক সংস্কার, রাজনৈতিক বার্তা এবং রাষ্ট্র পরিচালনার নতুন দৃষ্টিভঙ্গির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। বাংলাদেশে দীর্ঘদিন ধরে একটি অলিখিত সংস্কৃতি গড়ে উঠেছিল, প্রধানমন্ত্রী বা শীর্ষ নেতারা বিদেশ সফরে গেলে বিমানবন্দরে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব, আমলা এবং বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের দীর্ঘ সারি তৈরি হতো বিদায় জানানোর জন্য। অনেক সময় এটি প্রোটোকলের চেয়ে বেশি হয়ে দাঁড়াত আনুগত্য প্রদর্শনের এক ধরনের প্রতীক। এতে সময় নষ্ট, প্রশাসনিক কাজের বিঘ্ন এবং অপ্রয়োজনীয় আনুষ্ঠানিকতার অভিযোগও ছিল দীর্ঘদিন। এই প্রথা বন্ধ করার সিদ্ধান্ত মূলত একটি বার্তা দেয়, রাষ্ট্র পরিচালনায় অপ্রয়োজনীয় আনুষ্ঠানিকতা কমিয়ে বাস্তব কাজের দিকে গুরুত্ব দেওয়া। প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের মূল দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের নীতি বাস্তবায়ন, জনসেবা নিশ্চিত করা এবং সরকারি কার্যক্রম পরিচালনা করা। তাই শুধু আনুষ্ঠানিক বিদায়ের জন্য ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করার পরিবর্তে তারা যেন নিজ নিজ দায়িত্বে মনোযোগ দেন, এই চিন্তাটি এখানে গুরুত্ব পাচ্ছে। এছাড়া এই সিদ্ধান্ত প্রশাসনের মধ্যে একটি মানসিক পরিবর্তনের বার্তাও দেয়। এটি বোঝায় যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় ব্যক্তিকেন্দ্রিক আনুগত্যের চেয়ে প্রাতিষ্ঠানিক দায়িত্ব ও দক্ষতাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। অনেক বিশ্লেষক মনে করেন, এমন পদক্ষেপ প্রশাসনের সরলতা, পেশাদারিত্ব এবং জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তুলতে সহায়তা করতে পারে। সব মিলিয়ে বিমানবন্দরের সেই দীর্ঘ বিদায় লাইনের সংস্কৃতি বন্ধ করার সিদ্ধান্ত শুধু একটি প্রোটোকল পরিবর্তন নয়, এটি প্রশাসনিক আচরণের সরলতা, সময়ের মূল্য এবং আধুনিক প্রশাসনিক মানসিকতার দিকে এগিয়ে যাওয়ার একটি প্রতীকী কিন্তু গুরুত্বপূর্ণ বার্তা। স্থানীয় নির্বাচন সামনে এলেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে ওঠে। ঠিক এমন সময় কি কারচুপি হলে কালো হাত ভেঙে দেওয়া হবে, কি সার্জিস আলমের এই বক্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। অনেকের কাছে এটি কঠোর সতর্কবার্তা, আবার অনেকের মতে এটি নির্বাচনী উত্তেজনারই প্রতিফলন। বাংলাদেশের নির্বাচন নিয়ে অতীতেও কারচুপি, প্রভাব খাটানো, ভোটকেন্দ্র দখল বা প্রশাসনিক পক্ষপাতের অভিযোগ বহুবার উঠেছে। স্থানীয় সরকার নির্বাচনগুলো বিশেষভাবে সংবেদনশীল, কারণ এখানে স্থানীয় ক্ষমতার ভারসাম্য, রাজনৈতিক প্রভাব এবং অর্থনৈতিক স্বার্থ জড়িত থাকে। তাই যখন কোনো রাজনৈতিক নেতা প্রকাশ্যে কারচুপির বিরুদ্ধে কঠোর ভাষায় হুঁশিয়ারি দেন, তখন সেটি শুধু একটি বক্তব্য থাকে না, বরং নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে জনগণের উদ্বেগকেও সামনে নিয়ে আসে। সার্জিস আলমের বক্তব্যের ভেতরে দুটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। প্রথমত, এটি একটি রাজনৈতিক বার্তা, যারা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া হবে। দ্বিতীয়ত, এটি নির্বাচনী পরিবেশে উত্তেজনার মাত্রাও বোঝায়। কারণ রাজনীতিতে এমন কঠোর ভাষা সাধারণত তখনই ব্যবহার করা হয় যখন নির্বাচনকে কেন্দ্র করে অনিশ্চয়তা বা সন্দেহ তৈরি হয়। বিশ্লেষকদের মতে নির্বাচন সুষ্ঠু রাখতে শুধু রাজনৈতিক হুঁশিয়ারি যথেষ্ট নয়। প্রয়োজন শক্তিশালী নির্বাচন কমিশন, নিরপেক্ষ প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকা। যদি এসব প্রতিষ্ঠান দুইভাবে দায়িত্ব পালন করে, তাহলে কারচুপির সুযোগ কমে যায় এবং ভোটারদের আস্থা বাড়ে। সব মিলিয়ে সার্জিস আলমের এই বক্তব্য একদিকে নির্বাচনে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দেয়, অন্যদিকে এটি মনে করিয়ে দেয়, স্থানীয় নির্বাচন শুধু ভোটের লড়াই নয়, বরং ক্ষমতা, প্রভাব এবং গণতান্ত্রিক বিশ্বাসযোগ্যতার একটি বড় পরীক্ষা।